আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্তের সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা থেকে সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশে দেয় অন্তত ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের মেঘালয় রাজ্যের জয় পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর জানাবো, ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, কি কথা হলো দুজনের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। গতকাল এই ফোনালাপের বিষয়টি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে এক বিবৃতি থেকে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ক্ষমতা গ্রহণ করেছেন। এজন্য তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবসময় যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে। এদিকে জাহাজে ৭ জনকে নির্মমভাবে হত্যা যে ধারণা করছে পুলিশ। চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলা ঈশানবালা এলাকায় এমবি আল বাখেরা নামে সারবাহী একটি জাহাজে দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে ৭ জনকে গলা কেটে এবং মাথা থেতলে হত্যা করেছে। এর বাইরে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর আগে সোমবার ২৩শে ডিসেম্বর বেলা ৩টার দিকে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা খালের মুখ এলাকা থেকে মেঘনা নদীর একটি ডুবোচরে নোঙরে থাকা জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌপুলিশ। এদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি লালবাগ জোন। গতরাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো, রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরোয়ার আলম। রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সরোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ছাত্র জনতার আন্দোলন ১৪০ দিন পর শিক্ষার্থীর মরদেহ উত্তোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৪০ দিন পর পাবনার সাথিয়ায় জুলকারনাইন ১৭ নামে এক শিক্ষার্থীর মরদেহ কবর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ২৩শে ডিসেম্বর সকাল ১১টার দিকে উপজেলার জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্ত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা তামাবিল এলাকায় সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাতে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। আজ বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জয় পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে। সকাল ৬:৩০ পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে লিখিত অভিযোগ করতে দেখিনি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও হয়নি। স্থানীয় ইউপি সদস্য পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজনেরা তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছে। আটককৃতরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে তারা কেন গিয়েছিল বা কিভাবে বিএসএফ এর হাতে ধরা খেল সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য হান্নান। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয় কয়েকজন যুবক বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি, তবে অফিসিয়ালি কোনো তথ্য আমাদের কাছে নেই। অফিসিয়ালি কোনো কিছু হলে আপনাদের জানানো হবে।
ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, কি কথা হলো দুইজনের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা। তিনি ডক্টর ইউনূসকে বলেছেন, আপনি বাংলাদেশের একটি চ্যালেঞ্জিং সময়ে ক্ষমতা গ্রহণ করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যে ফোন করেছেন তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। গত সোমবার 23শে ডিসেম্বর এই ফোনালাপের বিষয়টি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। ফোনালাপে চ্যালেঞ্জিং সভায় বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক। এছাড়াও ফোনালাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পাশাপাশি বাংলাদেশে যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন, ঘাবড়াবেন না, দেশকে সঠিকভাবে পরিচালিত করুন, যুক্তরাষ্ট্র সবসময় আপনার পাশে আছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এরকম চ্যালেঞ্জিং সময় বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। জাহাজে ৭ জনকে নির্মমভাবে হত্যা যে ধারণা করছে পুলিশ। চাঁদপুরের মেঘনা নদীর হাইসমর উপজেলায় ঈশানবালা এলাকায় এমবি আল বাখেরা নামে সারবাহী একটি জাহাজে দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে ৭ জনকে গলা কেটে এবং মাথা থেতলে হত্যা করেছে। এর বাইরে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর আগে গত 23শে ডিসেম্বর বেলা ৩টার দিকে চাঁদপুরের হাইমসরের ঈশানবালা খালের মুখে এলাকায় মেঘনা নদীর একটি ডুবোসারে নোঙর করে থাকা জাহাজটি থেকে মরাদেহ উদ্ধার করে নৌপুলিশ। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, রক্তাক্ত দেহগুলো জাহাজের কর্মীদের ঘুমানোর কক্ষে পড়েছিল। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। কারো কারো মাথায় গভীর ক্ষত দেখা গেছে, কারো কারো গলা কাটা ছিল, শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন ছিল। নিহত ব্যক্তিরা জাহাজটির কর্মী। তাদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন জাহাজের মাস্টার ফরিদপুর সদর উপজেলা গেরদা ইউনিয়নের গোলাম কিবরিয়া ৬৫, জাহাজ চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল ও লস্কর সবুজ ২৬। কিবরিয়া সবুজ মামা ভাগ্নে। সালাউদ্দিন আমিনুলের বাড়ি নড়াইলে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত খালাসি জুয়েল ফরিদ সদর উপজেলা বকাটিলা গ্রামের সেকেন্দার খালাসির ছেলে। এদিকে সোমবার ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে, কারণ সেখানে দুটি ফোন, মানিব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে। জাহাজটির মালিক দীপুরানা গণমাধ্যমকে বলেছেন, চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার পর সারবোজাই তার জাহাজটি রোববার রাত 8:30টার দিকে জাহাজটির মাস্টারের সঙ্গে সর্বশেষ কথা হয়। তখন মাস্টার জানিয়েছিল তারা মেঘনা নদীতে জাহাজের বহরের মধ্যেই ছিলেন। তবে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে কেউ সাড়া দিচ্ছিল না। তখন তিনি বারবার যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে শেষ পর্যন্ত তার কাছাকাছি অন্য একটি জাহাজ, সেই জাহাজটির মালিক ও তিনি, সেই জাহাজকে ফোন করে তিনি তাদের পরিস্থিতি দেখার জন্য নির্দেশ দেয়। তখন সেই জাহাজ এই জাহাজের কাছে এসে দেখতে পায় জাহাজের সমস্ত কেবিন ক্রু সহ জাহাজে যারা ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তবে এই ঘটনায় কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি। বলা হচ্ছে, পুলিশ তদন্ত করলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি লালবাগ জোন। সোমবার 23শে ডিসেম্বর রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনায় রাত 1টার দিকে ফার্মগেট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র জানায়, গত 19শে জুলাই মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড় বৈষম্যবিরোধী ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। মামলার বাদী মোহাম্মদ ইমরুল কায়েস ফয়সালও আন্দোলনে অংশগ্রহণ করছিল। সে সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন তিনি।